Assalamu alaikum, dear students. Welcome to our channel, Step onto Medicine. Today, our topic is SLE. আজকে আমরা রিউমাটোলজির আরেকটা টপিক SLE নিয়ে ক্লাস শুরু করব ইনশাআল্লাহ। এর আগে আমাদের রিউমাটোলজি চ্যাপ্টারের রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং অস্টিও আর্থ্রাইটিস এই দুটো টপিক নিয়ে ক্লাস অলরেডি আপলোড করা আছে। যারা ক্লাসগুলো দেখোনি তারা আমাদের প্লেলিস্ট থেকে ক্লাসগুলো দেখে আসতে পারো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক SLE নিয়ে আসলে কথা বলবো, সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। ক্লাসটি শুরু করার পূর্বে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। আমরা প্রতিবারের মতো আজকের ক্লাসটি নেব ডেভিডসন 24 এডিশন থেকে। দেখো তোমাদের সামনে স্ক্রিনে ডেভিডসন 24 এডিশনের রিউমাটোলজি চ্যাপ্টারটা ওপেন করা আছে। এখানে SLE অর্থাৎ সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস এই টপিকটা যেই হেডিংয়ের আন্ডারে আছে সেটা হচ্ছে অটোইমিউন কানেকটিভ টিস্যু ডিজিজ। তার মানে সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস এটা একটা অটোইমিউন ডিজিজ এবং এটা একটা কানেকটিভ টিস্যু ডিজিজ। ঠিক আছে, ওকে। তো চলো আমরা শুরু করি। দেখো SLE অর সিস্টেমিক লুপাস ইরিথ্রোমেটোসিস, একটু আগে বললাম এটা একটা অটোইমিউন ডিজিজ, অর্থাৎ এখানে কিছু অটো অ্যান্টি প্রোডাকশনের কিছু ব্যাপার থাকবে। এটা আমরা প্যাথোফিজিওলজিতে দেখবো ইনশাআল্লাহ। এখানে তোমরা খেয়াল করো, জাস্ট ফার্স্ট প্যারা থেকে একটা লাইনে হেডিং করা হাইলাইট করা আছে, সেটা হচ্ছে এটা কার্ডিওভাস্কুলার রিস্ককে বাড়িয়ে দেয়। ইট ইনক্রিজেস প্রিম্যাচিউর কার্ডিওভাস্কুলার রিস্ক। কীভাবে এটা হয় আমরা পরে ইনশাআল্লাহ আলোচনা করব। এটা হাইপার কোয়াগুলেবিলিটি করে, হাইপার কোয়াগুলেবিলিটির মাধ্যমে এটা কার্ডিওভাস্কুলার রিস্ককে বাড়িয়ে দেয়। প্রিম্যাচিউর মায়োকার্ডিয়াল ইনফার্কশন অর স্ট্রোক এগুলো রিস্ক এরা বাড়িয়ে দেয়। এখন প্যাথোফিজিওলজিতে তোমরা দেখো, আমরা এটার ব্যাখ্যা ইনশাআল্লাহ পরে আসবো। তো চলো দেখো প্যাথোফিজিওলজিতে কি বলছে। এখানে জেনেটিক ফ্যাক্টর যেহেতু একটা অটোইমিউন ডিজিজ, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অটোইমিউন ডিজিজগুলোর ক্ষেত্রে জেনেটিক ফ্যাক্টর একটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তোমরা ফোর্থ ইয়ারে সবাই পড়ে এসেছো যে এই সেলে যে অ্যান্টিজেনটা আছে, এই সেলের ডিআর এইটা এসএলির জন্য একটা এসএলির সাথে এর একটা রিলেশন আছে। যে সকল পেশেন্টের এসএলই আছে তাদের ক্ষেত্রে এই সেলে ডিআর পজিটিভ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। এখন সাথে সাথে খেয়াল করো, একটু আগে বলছিলাম এটা একটা অটোইমিউন ডিজিজ, তাই এখানে কিছু অটো অ্যান্টিবডি প্রোডাকশন হবে। আমরা প্যাথোফিজিওলজির জটিলতার দিকে যাচ্ছি না, জাস্ট সিম্পল যেই ইনফরমেশনগুলো আমাদের দরকার এসএলিটা বুঝতে আমাদের জন্য প্রয়োজন, আমরা শুধুমাত্র সেগুলোর দিকে ফোকাস করব। ওকে, এখানে কিছু অটো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে। সাথে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এসএলই যে সকল পেশেন্টের হয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের যে অ্যাপোপ্টোসিস এটা ডিফেক্টিভ অ্যাপোপ্টোসিস হয়, অথবা এই অ্যাপোপ্টোসিস হওয়ার পরে একটা অ্যাপোপ্টোটিক সেলের যেই ম্যাটেরিয়ালগুলো আছে এগুলো ক্লিয়ার হওয়ার কথা ছিল, কিন্তু এগুলো ঠিকমতো ক্লিয়ার হয় না। যদি ঠিকমতো ক্লিয়ার না হয় তাহলে এর যে ম্যাটেরিয়াল অর্থাৎ সাইটোপ্লাজমের বিভিন্ন অ্যান্টিজেন প্রোটিন আছে, নিউক্লিয়াসে বিভিন্ন প্রোটিন আছে, এগুলো ইনঅ্যাপ্রোপ্রিয়েটলি এক্সপোজার হচ্ছে আমাদের অন্যান্য সেলের কাছে, যারা একটা অ্যান্টিজেন হিসেবে অনেক ক্ষেত্রে কাজ করে। যেহেতু এটা অটোইমিউন ডিজিজ, সেলফ যেই প্রোটিনগুলো এগুলোই অ্যান্টিজেনের মতো কাজ করছে, এবং এদের এগেনস্টেই তখন আমার যে ইমিউন সিস্টেম সেটা অ্যাক্টিভ হয়ে এই যে পলিক্লোনাল বি সেল টি সেল আছে এগুলো অ্যাক্টিভ হয়ে যায়। এরা আলটিমেটলি অ্যান্টিবডি প্রোডাকশন করবে, এবং এই অ্যান্টিবডি প্রোডাকশনের কারণেই আমাদের যে ক্লিনিক্যাল ফিচার সেগুলো অ্যাপিয়ার করবে। এটা গেল জেনেটিক ফ্যাক্টর এবং কিছু অটোইমিউন কজ। এখন এর সাথে কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর খুব গুরুত্বপূর্ণভাবে দেয়। সেটা কি আছে?
তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দেখো অরেঞ্জ কালার দিয়ে হাইলাইট করা আছে আল্ট্রাভায়োলেট লাইট অ্যান্ড ইনফেকশন। এই যে আল্ট্রাভায়োলেট লাইট অ্যান্ড ইনফেকশন এটা মোস্ট ইম্পর্টেন্ট, বিশেষ করে আল্ট্রাভায়োলেট লাইট। তোমরা সবাই জানো সানলাইটে আল্ট্রাভায়োলেট লাইট থাকে, তাহলে আল্ট্রাভায়োলেট লাইটের কারণে এসএলইর এটা যেই সিমটমগুলো এটা বেড়ে যায়, ঠিক আছে? অর্থাৎ এসএলই পেশেন্ট যখন রোদে যায় তার সিমটম বেড়ে যায়, এটাকে আমরা বলি ফটোফোবিয়া, ঠিক আছে? কারণ এসএলই এই ডিজিজটার পেছনে আল্ট্রাভায়োলেট লাইটের একটা খুব গুরুত্বপূর্ণ রোল আছে। ওকে, লাস্টলি দেখো, খেয়াল করো, ওকে, প্যাথোফিজিওলজির একদম লাস্ট পয়েন্টে দেখো লেখা আছে অটো অ্যান্টিবডি প্রোডাকশন এবং ইমিউন কমপ্লেক্স ফর্মেশন আর থট টু বি দ্য ইম্পর্টেন্ট মেকানিজম অফ টিস্যু ড্যামেজ ইন অ্যাক্টিভ এসএলই। তাহলে অটো অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে এবং ইমিউন কমপ্লেক্স হচ্ছে, এই অ্যান্টিবডি অ্যান্টিজেনের সাথে মিলে ইমিউন কমপ্লেক্স তৈরি করছে। ইমিউন কমপ্লেক্স তৈরি করার মাধ্যমে এটা আলটিমেটলি টিস্যু ড্যামেজ করছে। এগুলো কারণে আলটিমেটলি কী হচ্ছে, ভাস্কুলাইটিস হচ্ছে এবং ডিফারেন্ট অর্গান ড্যামেজ হচ্ছে। এটা হচ্ছে এসএলইর মূল প্যাথোফিজিওলজি। ওকে, এখন চলো আমরা ক্লিনিক্যাল ফিচারটা দেখি। দেখো, কিছু জেনারেলাইজড কিছু ফিচার পাওয়া যাবে সিমটমের মধ্যে, সিস্টেমিক ফিচার পাওয়া যাবে এবং কিছু অর্গান স্পেসিফিক ফিচার পাওয়া যাবে। জেনারেলাইজ বা সিস্টেমিক ফিচারের মধ্যে কি কি আছে? একটা হচ্ছে ফিভার, পেশেন্টের কি থাকবে? ফিভার থাকবে, ওয়েট লস থাকবে এবং মাইল্ড লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবে, ঠিক আছে? ওকে, এই যে ফিভার, ওয়েট লস, মাইল্ড লিম্ফ্যাডেনোপ্যাথি, এটা মেনলি ডিউরিং ফ্লেয়ার্স অফ ডিজিজ, অর্থাৎ ডিজিজে যখন অ্যাক্টিভ ফেজে থাকবে তখন এটা বেশি থাকে। কিন্তু ডিজিজ যখন রিমিশন ফেজে থাকে, অর্থাৎ পেশেন্ট একটু ভালো অবস্থায় থাকে, তখনও পেশেন্টের যে ফ্যাটিক এবং লো গ্রেড জয়েন্ট পেইন এটা থাকে, হ্যাঁ, এটা সবসময়ই থাকে। ওকে, এটা হচ্ছে জেনারেলাইজড ফিচার। এখন এসএলইতে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে অর্গান স্পেসিফিক ফিচার, এটাই বেশি ইম্পর্টেন্ট। কী কী আছে খেয়াল করো। আর্থ্রাইটিস, এসএলই পেশেন্টে কী থাকবে? আর্থ্রাইটিস থাকবে। আমরা যেই অস্টিওআর্থ্রাইটিসের ক্লাসের মধ্যে আমরা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এবং নন ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের কিছু পার্থক্য বলছিলাম। যে ইনফ্লামেটরি আর্থ্রাইটিসের ক্ষেত্রে পেশেন্টের একটা মর্নিং স্টিফনেস থাকে, ঠিক আছে? যেহেতু এসএলই একটা ইনফ্লামেটরি কন্ডিশন, এখানেও একটা আর্লি মর্নিং স্টিফনেস থাকবে পেশেন্টের, এবং সাথে সাথে আর্থ্রাইটিসের যে ফিচার, যেমন আর্থ্রালজিয়া থাকবে, জয়েন্ট সোয়েলিং থাকবে, রেড থাকবে, এই সকল ফিচার আমরা জয়েন্টে পাবো। এবং দেখা যাচ্ছে যে 90% পেশেন্টের ক্ষেত্রে আর্থ্রালজিয়া এটা পাওয়া যায়। ওকে, সেকেন্ড, রেইনার্স ফেনোমেনন। রেইনার্স ফেনোমেননটা একটু সবাইকে ক্লিয়ার করে দিই। রেইনার্স ফেনোমেনন হচ্ছে কোনো একটা ভেসেল যখন কোনো কোল্ড বা এমন কোনো এক্সপোজারের যায় যেটা ফার্স্টে ভেসেলে কনস্ট্রিকশন করে, অর্থাৎ ভ্যাসো কনস্ট্রিকশন হয়। যখন ভ্যাসো কনস্ট্রিকশন হয় সেই সময় ওই ভেসেলটা যে এরিয়াটাকে ড্রেন করছে, ব্লাড সাপ্লাই দিচ্ছে, সেই এরিয়াটা পেইল হয়ে যায়। তারপরে যেহেতু ভেসো কনস্ট্রিকশন হয়ে আছে, ওই জন্য ওই এলাকাতে ডিঅক্সিজেনেটেড ব্লাড বেড়ে যাওয়ার কারণে সেখানে সাইনাসিস ডেভেলপ করে, এবং তার কিছুক্ষণ পরে যখন সেই ভেসেলটা আবার ডাইলেট করে তখন সেখানে ব্লাড সাপ্লাই বেড়ে যায়। তো সবার প্রথমে পেইল ছিল, তারপরে সাইনাসিস হয়েছে, এবং লাস্টলি ব্লাড সাপ্লাই বেড়ে যাওয়ার কারণে সেখানে রেড হয়। এটাকে আমরা বলি রেইনার্স ফেনোমেনন, এবং এসএলইর ক্ষেত্রে এটা খুব কমন একটা ফিচার।
তোমরা খেয়াল করো, দেখো ভ্যাসোকনস্ট্রিকশন অফ স্মল ভেসেল অফ হ্যান্ড ফিটে এটা পাওয়া যায় কেন? কোল্ডের এক্সপোজারের কারণে। সবার প্রথমে কি হচ্ছে? পেলোর হচ্ছে, অর্থাৎ ব্লাড সাপ্লাই কমে গিয়েছে। তারপরে সেখানে ডিঅক্সিজেনেটেড হিমোগ্লোবিন বাড়ার কারণে সেখানে সাইনোসিস হচ্ছে, এবং আলটিমেটলি যখন ভ্যাসোডাইলেশন হচ্ছে হয়ে সেখানে রেডনেস হচ্ছে। লাস্টে কি বলছে দেখো, এটা কমন ফিচার অফ এসিডি অ্যান্ড মে অ্যান্টিডেট আদার সিমটম বাই মান্থস অর ইয়ার্স। তার মানে এসএলই পেশেন্টের ক্ষেত্রে ইভেন অন্যান্য সিমটম আসার অনেক আগে এই রেইনার্স ফেনোমেননটা চলে আসে। তো কারো যদি রেইনার্স ফেনোমেনন হঠাৎ করে ডেভেলপ করে, স্পেশালি ফিমেল পেশেন্টের ক্ষেত্রে, কারণ আমরা জানি এসএলই একটা ফিমেল প্রিডোমিনেন্ট একটা ডিজিজ, মেয়েদের ক্ষেত্রে এটা বেশি পাওয়া যায়, তাহলে আমরা ধারণা করতে পারি তার পরবর্তীতে এসএলই হওয়ার একটা চান্স থেকে যায়। ওকে, এখানে রেইনার্স ফেনোমেননের একটা ছবি দেওয়া আছে। ওকে, এবার আসে স্কিনে এসএলই পেশেন্টের বিভিন্ন ফিচার আমরা পেয়ে থাকি। স্কিনে এসএলই পেশেন্টের ক্ষেত্রে আমরা বিশেষ কিছু ফিচার পেয়ে থাকি। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটাকে আমরা বলি মেলার ফ্ল্যাশ অথবা বাটারফ্লাই র্যাশ। মেলার র্যাশ অথবা বাটারফ্লাই র্যাশ, এটা কি তোমাদের একটু ছবিটা দেখে আসি। আচ্ছা, এখানে একটু পড়ে যাই, তারপরে ছবিটা দেখাচ্ছি। দেখো, ইরাথেমেটাস রেইজড পেইনফুল অর ইচি একটা এরিয়া পাবো কোথায়? ওভার দ্য চিক্স উইথ স্পেয়ারিং দ্য নেজোলেবিয়াল ফোল্ড। ওকে, আসো আমরা একটু ছবি দেখে আমরা জিনিসটা ব্যাখ্যা করি। দেখো, এই যে আমাদের চিক্সের এখানে রেইজড রেড একটা এরিয়া পাবো আমরা, চিক পাবো, নোজ পাবো। কিন্তু এই চিক এবং নোজের যে মাঝে যে এরিয়া, যেটাকে আমরা বলছি নেজোলেবিয়াল ফোল্ড, এই যে মাঝখানে এই এরিয়াটা এটা স্পেয়ার করবে। ঠিক আছে, তাহলে এদিকে পাবো কিন্তু এই যে মাঝখানে দেখো সাদা একটা এরিয়া, এটা হচ্ছে নেজোলেবিয়াল ফোল্ড, এটা স্পেয়ার করে যাবে, এখানে হবে না। এটাই হচ্ছে মেলার র্যাশ অথবা বাটারফ্লাই র্যাশ। এটা এসএলইর জন্য খুব স্পেসিফিক একটা ফিচার। ওকে, পেলাম। রোজাসিয়া নামে একটা ফাঙ্গাল ডিজিজ আছে, যে ক্ষেত্রে মোটামুটি সেম র্যাশ পাওয়া যায়, কিন্তু সেটা নেজোলেবিয়াল ফোল্ডকে ইনভলভ করে। ওকে, একটা গেল। সেকেন্ড হচ্ছে ডিসকয়েড র্যাশ। ডিসকয়েড র্যাশ হচ্ছে একটা ডিস্ক শেপ একটা রেডেন ইরাইথেমেটাস এরিয়া। অ্যান্ড আরেকটা পাওয়া যায় হচ্ছে আর্টিকারিয়াল এরাপশন। এগুলো হচ্ছে আমাদের স্কিনের ফিচার। ওকে, এখন আসো কিডনিতে কি। তোমরা সবাই জানো কিডনিতে লুপাস নেফ্রাইটিস অর্থাৎ এক ধরনের গ্লোমারুলো নেফ্রাইটিস পাওয়া যায়, যেটাকে আমরা বলি লুপাস নেফ্রাইটিস। ঠিক আছে, সেকেন্ডারি কজেস অফ গ্লোমেরুলো নেফ্রাইটিস এটা পাওয়া যায়। এবং যেহেতু এখানে সেকেন্ডারি গ্লোমেরুলো নেফ্রাইটিস হচ্ছে, অর্থাৎ এখানে নেফ্রাইটিক সিন্ড্রোমে নেফ্রাইটিক ফিচার নেফ্রাইটিকের কিছু ফিচার পাওয়া যায়, যেমন হচ্ছে হেমাচুরিয়া হচ্ছে, প্রোটিন ইউরিয়া হচ্ছে, এবং কাস্ট সেল ইউরিনারেমিতে আমরা কাস্ট সেল পেতে পারি। ওকে, এবার আসো কার্ডিওভাস্কুলার, যেটা ফার্স্টে বলছিলাম। কার্ডিওভাস্কুলার সিস্টেমে অনেকগুলো ইনভলভমেন্ট আসে। কি কি হয়? এটা পেরিকার্ডাইটিস করতে পারে, মায়োকার্ডাইটিস করতে পারে, এন্ডোকার্ডাইটিসও করতে পারে। এটা কি করে? লিম্পম্যান স্যাক্স এন্ডোকার্ডাইটিস, অর্থাৎ এখানে একটা ভেজিটেশন তৈরি হয়। ঠিক আছে, এই যে ভেজিটেশনটা তৈরি হয়, এই ভেজিটেশনটা আসলে কেন তৈরি হয়? এটা একটা হাইপার কোয়াগুলেবিলিটি একটা স্টেটের কারণে ভেজিটেশন তৈরি হয়। আমরা জানি এসিলির একটা বিশেষ একটা টাইপ হচ্ছে অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিনড্রোম।
যাদের ক্ষেত্রে এই অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি সিন্ড্রোমটা থাকে তাদের ক্ষেত্রে এই হাইপারকোয়াগুলেবিলিটিটা অনেক বেড়ে যায়, কারণ এ সময় কিছু কোয়াগুলেন্ট রিলিজ হয়, যেটাই ঘটনাটা ঘটায়। তাহলে এটা যদি অবস্থা হয় তাহলে এটা অ্যাথেরোস্ক্লেরোসিসের রিস্কটাকে ইনক্রিজ করে এবং আলটিমেটলি স্ট্রোক এবং এমআই অর্থাৎ কার্ডিওভাস্কুলার যে ইভেন্ট এগুলোর রিস্কটা বাড়িয়ে দেয়। এটা হচ্ছে এসএলই কার্ডিওভাস্কুলার কমপ্লিকেশন। লাংসে কি করে? এটা প্লিউরাল ইফিউশন করতে পারে এবং প্লিউরাইটিক চেস্ট পেন করতে পারে। ঠিক আছে, এটা প্লিউরাল ইফিউশন করতে পারে। ইভেন এই যে বললাম একটু আগে যে হাইপারকোয়াগুলেবিলিটি স্টেটের কারণে থ্রোম্বোএম্বোলিজম পর্যন্ত হতে পারে। নিউরোলজিক্যাল ফিচারের মধ্যে এটা সেরেব্রাল এসিডি করতে পারে। হেমাটোলজিক্যালের উপরে এর বিশেষ কিছু রোল আছে। দেখো এটা ব্লাডে কি করে? এটা নিউট্রোপেনিয়া করছে, অর্থাৎ নিউট্রোফিল কমিয়ে যাবে, লিম্ফোসাইট কমে যাবে, থ্রোম্বোসাইট কমে যাবে এবং হিমোলাইটিক অ্যানিমিয়া করবে। তাহলে কিন্তু সব ধরনের সেল কাউন্টই কিন্তু কমে যাচ্ছে। এটা আসলে কেন হচ্ছে? কারণ এখানে ওই যে অটো অ্যান্টিবডি তৈরি হচ্ছে, এই অ্যান্টিবডি মেডিয়েটেড সেল ডিস্ট্রাকশনের কারণে এটা হচ্ছে। জিআই কি করে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেমে? এটা ফার্স্ট হচ্ছে মাউথ আলসার করে, এটা কিন্তু কমন। এবং অনেক সময় দেখা যায় যে এরা মেজেন্টেরিক ভাস্কুলাইটিস করছে, যার ফলে পেশেন্টটা অ্যাকিউট কন্ডিশন নিয়ে আসে, অ্যাবডোমিনাল পেইন, বাউল ইনফার্কশন অথবা পারফোরেশন নিয়ে আসতে পারে। ওকে, দেখো আমরা এতক্ষণ যেইগুলো বললাম এটা 26.63 এই বক্সের মধ্যে সব কথা মোটামুটি একসাথে লেখা আছে। খেয়াল করো তোমরা, এই যে আমাদের মেলার র্যাশ, আমরা অলরেডি মোটামুটি সব বলে ফেলছি। মেলার র্যাশ, ডিসকয়েড র্যাশ, ওরাল আলসার, জিআই পাবো। এই দুটো পাবো কোথায়? স্কিনে। ফটোসেন্সিটিভিটি স্কিনে, এই যে র্যাশ ডিউ টু আনইউজুয়াল রিয়াকশন টু সানলাইট, এটা খুব ইম্পর্টেন্ট। আর্থ্রাইটিস জয়েন্টে পাবো, সেরোসাইটিস পেতে পারি। রিনাল ডিসঅর্ডারের মধ্যে আমরা বলছি গ্লোমারুলোনেফ্রাইটিস পাবো। নিউরোনাল ডিসঅর্ডারের মধ্যে আমরা সেরেব্রাল এসিডি পেতে পারি। হেমাটোলজিক্যালের মধ্যে আমরা কি পাবো? আমরা হিমোলাইটিক অ্যানিমিয়া পাবো, লিউকোপেনিয়া পাবো, থ্রোম্বোসাইটোপেনিয়া পাবো। ইমিউনোলজিক্যালের মধ্যে আমরা যদি অ্যান্টিডিএনএ অ্যান্টিবডি করি বা অ্যান্টিডিএস ডিএনএ অ্যান্টিবডি করি, তার টাইটারটা আনইউজুয়ালি বেশি পাবো। এবং আমরা যদি অ্যানা টেস্ট করি অর্থাৎ অ্যান্টিনিউক্লিয়ার অ্যান্টিবডি করি, এটাও আমরা বেশি পাবো। এগুলো হচ্ছে এসিডির ফিচার। কোনো একটা পেশেন্টকে যদি এসিডি ক্লিনিক্যাল ফিচার থেকে ডায়াগনোসিস করতে হয়, তাহলে তার ক্ষেত্রে এই যে টোটাল আমরা ফিচার বলছি, এটা মোট হচ্ছে 11টা ফিচার ছিল এর মধ্যে। এই 11টার মধ্যে পেশেন্টের যে কোনো 4টা ফিচার সিরিয়ালি থাকতে হবে অথবা একই সাথে থাকতে হবে। ঠিক আছে, মোট কথা 11টা ফিচারের মধ্যে 4টা ফিচার যদি কারো থাকে, তাহলে আমরা তাকে এসিডি ক্লিনিক্যালি ডায়াগনোস করতে পারবো। এবং এর পরবর্তীতে আমাদের কিছু ইনভেস্টিগেশন আছে, সেই ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা এগুলো কনফার্ম করব। তো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমরা নেক্সট ক্লাসে ইনভেস্টিগেশন এবং ম্যানেজমেন্ট পার্টটা কমপ্লিট করবো ইনশাল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করলে আমি সেখানে আনসার দিয়ে দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।